এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। এখন আমি আলোচনা করব আরেক প্রকার বিশেষ জনন পদ্ধতি। আমরা আগের ক্লাসে এক প্রকার বিশেষ জনন পদ্ধতি আলোচনা করেছিলাম, যার নাম হচ্ছে অ্যাপোমিক্সিস। এখন যে বিশেষ জনন পদ্ধতিটি আমি আলোচনা করব সেটা হলো পার্থেনোজেনেসিস, বা বাংলায় যাকে বলে অপুংজনি। শুরু করছি পার্থেনোজেনেসিস। দেখো, আমরা এখানে লিখেছি, একটা ছক করেছি, অপুংজনি বা পার্থেনোজেনেসিস। ক্লিয়ার? এর বিভিন্ন ভাগ এবং উদাহরণ আমি এই পাশে এই সম্পর্কে আলোচনা করছি। কি কি বিষয়ের থেকে আলোচনা হবে দেখো। ফার্স্ট হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস শব্দের অর্থ কি? শব্দের অর্থ কি? এই শব্দটির প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? প্রবর্তক। নেক্সট, এর বৈশিষ্ট্য। নেক্সট, প্রকারভেদ। নেক্সট, এর গুরুত্ব। এই কয়েকটি বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি, পার্থেনোজেনেসিস এই শব্দের অর্থ কি? দেখো, পার্থেনোজেনেসিস এই শব্দটি উৎপন্ন হয়েছে দুটো শব্দ থেকে। কি কি? পার্থেনোস, আর একটা হচ্ছে জেনেসিস। পার্থেনোস শব্দের অর্থ কি? ভার্জিন। জেনেসিস শব্দের অর্থ কি? প্রোডাকশন বা ক্রিয়েশন। তাই এটার অর্থ হচ্ছে ভার্জিন প্রোডাকশন, দ্যাট ইজ ভার্জিন রিপ্রোডাকশন। ভার্জিন রিপ্রোডাকশন। ক্লিয়ার? ভার্জিন রিপ্রোডাকশন হলো অনিষিক্ত ডিম্বাণু থেকে বংশবৃদ্ধি ঘটে, তাই বলা হয়েছে ভার্জিন রিপ্রোডাকশন। হলো। এইবার এই পার্থেনোজেনেসিস শব্দটি কে প্রবর্তন করেন? কার্ল থিওডোর আর্নেস্ট ভন বিওএলডি। 1871 কার্ল থিওডোর আর্নস্ট ভন সিবোর্ড এই পার্থেনোজেনেসিস শব্দটি প্রবর্তন করেন। ক্লিয়ার?
পার্থেনোজেনেসিস কাকে বলে? নেক্সট, এর সংজ্ঞা। অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকে অপুংজনি বলে বা পার্থেনোজেনেসিস বলে। ক্লিয়ার? এর বৈশিষ্ট্য দেখো, এটা সংজ্ঞা। এর বৈশিষ্ট্য এক, এটাও ইউনিপ্যারেন্টাল, সাধারণত স্ত্রী প্রাণী, স্ত্রী উদ্ভিদ। ঠিক আছে? একটি মাত্র জনিত্রী, একটি জনিত্রী প্রয়োজন হয়। নাম্বার টু, এখানেও সমরূপ অপত্য সৃষ্টি হয়। সমরূপ অপত্য সৃষ্টি হয়। এই প্রক্রিয়া কোনো কোনো জীবে বাধ্যতামূলক, আবার কোনো কোনো জীবে ফ্যাকাল্টেটিভ, স্বেচ্ছামূলক। ক্লিয়ার? কোনো কোনো ক্ষেত্রে যৌনজনের পাশাপাশি এটা ঘটতে পারে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে এটা অ্যাবসলিউটলি এর উপরেই নির্ভরশীল জীব, তাকে বলে বাধ্যতামূলক। আর্মেনিয়ান রক লিজার্ড এক প্রকার প্রাণী, হুইপটেল লিজার্ড বলা হয়, তারা বাধ্যতামূলক এই প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, কারণ তাদের পুরুষ প্রাণী সাধারণত নেই। তাহলে 3 নম্বর, এটা বাধ্যতামূলক বা স্বেচ্ছামূলক বা ফ্যাকাল্টেটিভ। ক্লিয়ার? এই প্রক্রিয়ায় অনেক সময় দেখা যায় কি, স্বাভাবিক বংশধর সৃষ্টি হয় না, বন্ধা বংশধর সৃষ্টি হয়। এরকম বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এবার দেখা যায় এর প্রকারভেদ। অপুংজনি আমরা এখানে দেখিয়েছি। দেখো, প্রথমত জননের প্রকৃতি অনুসারে ভাগ করা হয়েছে। নেক্সট, ক্রোমোজোম সংখ্যা অনুসারে ভাগ করা হয়েছে। তা জননের প্রকৃতি অনুসারে এক, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে? জননের প্রকৃতি অনুসারে 2 প্রকার। প্রাকৃতিক এক, প্রাকৃতিক বা ন্যাচারাল অপুংজনি। প্রাকৃতিক অপুংজনি জিনিসটা কি? বাহ্যিক প্রভাবক ছাড়াই যে অপুংজনি হয়, স্বাভাবিকভাবে বাহ্যিক প্রভাবক ছাড়াই যে অপুংজনি, তার নাম হচ্ছে প্রাকৃতিক অপুংজনি। বাহ্যিক প্রভাবক ছাড়াই যে অপুংজনি, তার নাম হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল বা পার্থেনোজেনেসিস। একে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এ বাধ্যতামূলক বা সম্পূর্ণ, অর্থাৎ ঐচ্ছিক বা অসম্পূর্ণ বা ফ্যাকাল্টেটিভ। বাধ্যতামূলক এটা কি? কোনো কোনো জীবগোষ্ঠীতে
পুরুষ প্রাণী অনুপস্থিত, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে স্ত্রী প্রাণীরা অপুংজনী প্রক্রিয়ায় বংশবিস্তার করে। ক্লিয়ার? তাহলে এর এ বাধ্যতামূলক বা অব্লিগেটরি, কি সেটা? কোন কোন জীবগোষ্ঠীতে পুরুষ প্রাণী অনুপস্থিত, তাই তাদের ক্ষেত্রে এই পদ্ধতি বাধ্যতামূলক। স্ত্রী প্রাণীরা অনিষিক্ত ডিম্বাণু থেকে স্ত্রী প্রাণী সৃষ্টি করে, বাধ্যতামূলক। তাই এটি অবশ্যম্ভাবী প্রক্রিয়া। যেমন একটু আগে বলেছি আমি যে আর্মেনিয়ান রক লিজার্ড বা হুইপটেল লিজার্ড, এদের ক্ষেত্রে এটা কিন্তু বাধ্যতামূলক এবং এটাই ন্যাচারাল। তাছাড়া কিছু মথের ক্ষেত্রে, মাকড়সার ক্ষেত্রে এবং কিছু সন্ধিপদী প্রাণীর ক্ষেত্রে এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক। নেক্সট, বি, ঐচ্ছিক বা স্বেচ্ছামূলক বা ফ্যাকাল্টেটিভ বা অসম্পূর্ণ। এক্ষেত্রে যৌন জননের পাশাপাশি কোনো জীব এই প্রক্রিয়া অবলম্বন করে, সেজন্য যৌন জননের পাশাপাশি এটা ঘটে। অনেক সময় দেখা যায় যে কোনো কারণে যৌন জনন বিঘ্নিত হচ্ছে, তখনই এই পদ্ধতি অনুসরণ করে। তাহলে এটা আমরা বলতে পারি যৌন জননের পাশাপাশি সংগঠিত অপুংজনী। ক্লিয়ার? দেখো, এই যে মৌমাছি, বোলতা, এদের ক্ষেত্রে স্বাভাবিক নিষেক প্রক্রিয়ার মাধ্যমে রানী মৌমাছি বা শ্রমিক মৌমাছি সৃষ্টি হয়, কিন্তু এই অপুংজনী প্রক্রিয়ায় ড্রোন বা পুরুষ মৌমাছির সৃষ্টি হয়। এটা কিন্তু অসম্পূর্ণ, কারণ যৌন জনন তো ঘটে, পাশাপাশি এই প্রক্রিয়াও সংগঠিত হয়। এই মৌমাছি, বোলতা, অ্যাফিড, এই সমস্ত প্রাণীর ক্ষেত্রে এটা দেখা যায়। নেক্সট, সি, পিডোজেনেটিক। পিডোজেনেটিক, ইতিপূর্বে পিডোজেনেসিস সম্পর্কে আমি বলেছি। কি পিডোজেনেটিক? লার্ভা অবস্থায় যৌন জননে সক্ষম হয় কোনো কোনো প্রাণী, কোনো প্রাণীর লার্ভা দশা যৌন জনন সম্পূর্ণ করতে পারে। এখানে দেখা যায় এই যে গল মাছির ক্ষেত্রে, গল মাছির লার্ভা, তারা লার্ভা অবস্থায় অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি করে, অপত্য গল মাছি সৃষ্টি করে। এটা হচ্ছে তোমার কি পিডোজেনেটিক। ক্লিয়ার? উদাহরণ হচ্ছে গল মাছি। কি দেখা যায় কি লার্ভা অবস্থায় সংগঠিত অপুংজনী। কে বলা হয়? পিডোজেনেটিক অপুংজনী, গল মাছের লার্ভা। হলো প্রাকৃতিক অপুংজনী। এবার আসি আমরা
2 নম্বর কৃত্রিম অপুঞ্জনী। কৃত্রিম অপুঞ্জনী মিন্স বা আরোপিত অপুঞ্জনী, ক্লিয়ার, ইনডিউসড পার্থেনোজেনেসিস। জিনিসটা কি? বিভিন্ন প্রকার রাসায়নিক উদ্দীপক কিংবা ভৌত উদ্দীপক কিংবা যান্ত্রিক উদ্দীপক এর প্রভাবে কোনো কোনো জীবের অপুঞ্জনী প্রক্রিয়ায় বংশবিস্তার হয়, তাকে বলা হয় কৃত্রিম অপুঞ্জনী বা আরোপিত অপুঞ্জনী। নেক্সট, নাম্বার 2, কৃত্রিম বা আরোপিত অপুঞ্জনী। নাম্বার 2, কৃত্রিম অপুঞ্জনী। বিভিন্ন কি বিভিন্ন রাসায়নিক উদ্দীপক যেমন অ্যালকোহল, ইথার, ক্লিয়ার, ইউরিয়া, লবণ ঘনত্ব, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে রাসায়নিক উদ্দীপক। কিংবা ভৌত উদ্দীপক, ভৌত উদ্দীপক যেমন ইউভি রে, যেমন উত্তাপ, যেমন পিএইচ এর তারতম্য, ক্লিয়ার, ইত্যাদি, বা ইলেকট্রিক শক। এটা হলো ভৌত উদ্দীপক, এটা রাসায়নিক উদ্দীপক। কিংবা যান্ত্রিক উদ্দীপক কি, যেমন আঘাত কিংবা পিন ফোটানো, এই প্রভৃতি উদ্দীপকের প্রভাবে যে অপুঞ্জনী ঘটে তাকে বলা হয় কৃত্রিম অপুঞ্জনী। ক্লিয়ার? বিভিন্ন প্রকার, দেখো অ্যানিলিডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, পর্বভুক্ত অমেরুদণ্ডী প্রাণী, ব্যাং, স্যালামান্ডার নামক উভচর প্রাণী, এদের ক্ষেত্রে এটা এই পদ্ধতিতে কৃত্রিমভাবে উদ্দীপিত করে অপুঞ্জনী ঘটানো সম্ভব হয়েছে। সেই জন্য কি কৃত্রিম বা আরোপিত অপুঞ্জনী বলে। ক্লিয়ার? এবারে শোক, ক্রোমোজোমের সংখ্যা অনুসারে অপুঞ্জনী কয় প্রকার। নেক্সট, ক্রোমোজোমের সংখ্যা অনুসারে বি, ক্রোমোজোমের সংখ্যা অনুসারে ক্লিয়ার? এই ক্রোমোজোমের সংখ্যা অনুসারে এটা দু প্রকার, যেমন এক হ্যাপ্লয়েড অপুঞ্জনী
ডিপ্লয়েড অপুঞ্জনী, এক হ্যাপ্লয়েড অপুঞ্জনী। এখানে অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হয়। অনিষিক্ত হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হয়। ক্লিয়ার? একে বলে হ্যাপ্লয়েড অপুঞ্জনী। স্পাইরোগাইরা নামক শৈবাল, মৌমাছি, বোলতা নামক পতঙ্গ ইত্যাদির ক্ষেত্রে দেখা যায়। নেক্সট, নাম্বার 2, ডিপ্লয়েড অপুঞ্জনী। এখানে ডিপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টি হয়। এখানে হ্যাপ্লয়েড ডিম্বাণু, এখানে ডিপ্লয়েড ডিম্বাণু। ডিপ্লয়েড ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি। একে বলে ডিপ্লয়েড অপুঞ্জনী। ডাফনিয়া নামক সন্ধিপদী প্রাণীতে দেখা যায়। ক্লিয়ার? এবার একটা প্রশ্ন, শোনো, এই যে হ্যাপ্লয়েড অপুঞ্জনী, আগের ক্লাসে আমি অ্যাপোমিক্সিস পড়িয়েছিলাম, তার মধ্যে দেখো তোমাদের একটা ভাগ ছিল হ্যাপ্লয়েড অপুঞ্জনী, নন রেকারেন্ট যে অ্যাপোমিক্সিস, তার মধ্যেই ছিল হ্যাপ্লয়েড অপুঞ্জনী। আবার রেকারেন্ট, তার মধ্যে ছিল এই ডিপ্লয়েড অপুঞ্জনী। রেকারেন্টের মধ্যে ডিপ্লোস্পোরি বা জেনারেটিভ অ্যাপোস্পোরি, তার মধ্যে ছিল এটা। সুতরাং এখানে কনফিউশনের কোনো প্রশ্ন নেই। এই পার্থেনোজেনেসিস এক প্রকারের অ্যাপোমিক্সিস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আলাদা কিছু। পার্থেনোজেনেসিস এক প্রকারের অ্যাপোমিক্সিস, বারবার কিন্তু বলে দিচ্ছি, গুলিয়ে ফেলবে না, পড়তে গিয়ে গুলিয়ে যেতে পারে না। পার্থেনোজেনেসিস এক প্রকার অ্যাপোমিক্সিস। ক্লিয়ার? এই হলো এর প্রকার। এবার আসি পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন জীবের লিঙ্গতার ভিত্তিতে কোন প্রকার লিঙ্গের জীব পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় তৈরি হচ্ছে, তার ভিত্তিতে অনেক সময় পার্থেনোজেনেসিসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এই উৎপন্ন জীবের লিঙ্গতার ভিত্তিতে, এক আর্হেনোটকি, অর্থাৎ উৎপন্ন জীব পুংলিঙ্গের হয়, একে বলে আর্হেনোটকি। উৎপন্ন জীব স্ত্রীলিঙ্গের হয়, এর নাম থেলিটকি। উৎপন্ন জীব পুরুষ কিংবা স্ত্রী হয়, একে বলা অ্যাম্ফিটকি। এখানে হয় এই প্রক্রিয়ায় কি প্রাণী? পুরুষ। এই প্রক্রিয়ায় কি প্রাণী? স্ত্রী। এই প্রক্রিয়ায় কি প্রাণী? পুরুষ বা স্ত্রী। বোলতা মৌমাছির ক্ষেত্রে আর্হেনোটক, আর্মেনিয়ান টিকটিকি, এই যে বলছিলাম আর্মেনিয়ান লিজর্ড, রক লিজর্ড, এদের ক্ষেত্রে এরা থেলিটকি। আবার অ্যাফিড, এদের ক্ষেত্রে এরা হচ্ছে অ্যাম্ফিটকি। হলো আমরা যে ভাগটা এর করতে চাইছিলাম সব বোধহয় বলা হয়ে গেছে। এবার আসি আমরা
এর গুরুত্ব কি? হ্যাঁ, এটা একটা বাধ্যতামূলক কোনো কোনো জীবের ক্ষেত্রে, আবার কোনো কোনো জীবের ক্ষেত্রে স্বেচ্ছামূলক। তাহলে এই পদ্ধতিটি অনেক প্রাণী কিংবা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য হয়ে পড়ে। যাই হোক, এর গুরুত্ব কি আমরা দেখি। এক নম্বর গুরুত্ব, লিঙ্গ নির্ধারণ। এই যে মৌমাছি বলতে, এদের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া এটা অত্যন্ত দরকার। কারণ কি? এদের সাধারণ যৌন জনন প্রক্রিয়ায় কি তৈরি হয়? রানী মৌমাছি কিংবা শ্রমিক মৌমাছি। কিন্তু অনিষিক্ত ডিম্বাণু অর্থাৎ পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় এদের কিন্তু পুংলিঙ্গের প্রাণী তৈরি হয়। সুতরাং এই মৌমাছি বলতার মৌমাছির লিঙ্গ নির্ধারণ এই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এরা। নাম্বার 2, একটু আগেই তোমাকে বলেছি, এই যে আর্মেনিয়ান টিকটিকি লিজার্ড, এদের পুরুষ প্রাণী নেই, কিংবা কিছু কিছু তোমার দেখা যায় মথ, মাকড়সা, সন্ধিপতি, এদের পুরুষ প্রাণী নেই। তাহলে স্ত্রী প্রাণীরাই এই প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। সুতরাং এদের ক্ষেত্রে কিন্তু এটা বাধ্যতামূলক। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে এটা বাধ্যতামূলক বংশবৃদ্ধির উপায়। যেমন এই যে আর্মেনিয়ান টিকটিকি, নাম্বার 3, এটা অত্যন্ত সরল সহজ পদ্ধতি। সরল ও সহজ। এখানে নিষেকের প্রয়োজন হয় না, দুটো বিপরীত গ্যামেটের দরকার নেই, তাই নিষেক নিষ্প্রয়োজন। নিষেক প্রয়োজন হয় না। নাম্বার 4, কম সময় অধিক সংখ্যক অপত্য তৈরি হয় এই প্রক্রিয়ায়। নাম্বার 6, সমরূপ অপত্য তৈরি হয়। সমরূপ অপত্য তৈরি হয়। নাম্বার 7, এই প্রক্রিয়ায় যেহেতু জেনেটিক পদার্থের আদান প্রদান হয় না, তাই প্রকরণ সৃষ্টি হয় না, অভিব্যক্তি সৃষ্টি হয় না, অভিব্যক্তি ঘটে না। প্রকরণ, অভিব্যক্তি, প্রকরণ, অভিব্যক্তি, নতুন প্রজাতি সৃষ্টিতে এর ভূমিকা নেই। এছাড়া এদের শক্তির অপচয় হয় না। শক্তির অপচয় হয় না। এই বিভিন্ন রকমের গুরুত্ব আছে। আমাদের পার্থেনোজেনেসিস শেষ হলো। আমরা আরেকটি বিষয় নিয়ে পরে আলোচনা করব।
ভালো থাকবে, শেষ করছি।